বসন্তকাল মানেই মন ভালো হয়ে যাওয়া। এই বসন্তের এক রবিবারে আমরা বেরিয়ে পড়লাম পথে। আমাদের গন্তব্য অবশ্য পলাশের খোঁজে নয়, সবুজ বনানীর খোঁজে। সবুজ বনানী, চারদিকে শুধু সবুজ আর সবুজ জঙ্গল। চলো আমাদের সাথে আজকে সবুজের বন। এখন আমরা দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছি। দেখো আজকে রাস্তাঘাট দেখো বেশ ফাঁকাই আছে। এটাই আজকে আমাদের প্রথম টোল প্লাজা। আমরা যা সেকেন্ড বিবেকানন্দ টোল প্লাজা ক্রস করলাম। বাঁদিকে চলে গেল বোম্বে রোড। আমরা দিল্লি রোডের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা ডানকুনি হয়ে যাব। আমরা আজকে যাচ্ছি জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্টটা আমরা দেখবো, আর দুপুরে লাঞ্চ করব হচ্ছে বনলতা রিসোর্টে। আবার আজকেই ব্যাক করবো সন্ধ্যেবেলা। হ্যাঁ, এটা আমাদের ডে আউটিং। আজকে এই বসন্তকালের মনে এই আজকে লাস্ট সানডে ডে আউটিং করবার জন্য পাবো, কারণ এরপর থেকে যা গরম পড়ে যাবে আর সম্ভব হবে না। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7:15। হ্যাঁ, 4 ঘন্টা লাগবে মোটামুটি। ধরো 11টা 11:30 তো বাজবেই পৌঁছাতে। তারপরে এমনি দিল্লি রোডে কাজ হচ্ছে, জ্যামও পাচ্ছি করে ছোট ছোট কয়েকটা। রোডটাকেও এনজয় করছি, এটাও তো একটা ঘোরার মধ্যেরই পার্ট। এটা আজকের আমাদের সেকেন্ড টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। আর আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে ব্রেক নিয়েছি। একটুখানি মাটির ভাঁড়ে গরম চা খেয়ে আবার এগোনো হবে। রানা লিকার চা খাবে, ওই জন্য ওয়েট করছে। আমি দুধ চা পেয়ে গেছি। আসলে আমরা দাঁড়িয়েছিলাম এখানে পেট্রোল নেওয়ার জন্য। পেট্রোল পাম্পের পাশেই এই ছোট ছোট দুটো চায়ের দোকান। আজকে আমরা না জয়পুর ফরেস্টে যাচ্ছি। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে বিষ্ণুপুর গেছি, কিন্তু জয়পুর ফরেস্টের ওপর দিয়ে গেছি, ভেতরে ঢুকিনি। তোমার কেমন এক্সাইটমেন্ট বলো ফরেস্ট দেখার জন্য? আমার তো খুব মজা লাগছে। ঘুরবার নাম শুনলেই মজা লাগে। আর ফরেস্ট মানে গ্রিনারি, সেইটাই মানে মেন আকর্ষণ। ওদিকে অবশ্য পলাশ টলাশ পাবো না, মানে বসন্তের পলাশ খুঁজতে কিন্তু আমরা যাচ্ছি না, শুধু গ্রিনারিজ দেখতেই যাচ্ছি। আর কি রানওয়ে আছে বলছে ব্রিটিশ আমলে? হ্যাঁ, একটা ব্রিটিশ আমলের রানওয়ে আছে। কতক্ষণ কি সময় লাগবে জানি না, সময়ের কোনো হিসেব করছি না। 8:30 বাজে। তারপর আমার চা বানাতে তো সব জায়গায় সময় লাগছে। লিকার চা তো রেডি থাকে না, লিকার চা বানিয়ে দিচ্ছে, বাকিদের চাটা পেয়ে যাচ্ছে রেডিমেড। আর দেবরাজ চা খায় না। আজকে আমাদের সঙ্গে এসছেন তিনি, কিন্তু তিনি গাড়িতে বসে আছেন, নামেননি। এত রোদ্দুর দেখে বলছে এই রোদ্দুরে নামবো না। আমাদের হচ্ছে আমাদের গেস্ট অ্যাপিয়ারেন্স। আমাদের কাছে রোদ বৃষ্টি কিচ্ছু না, রাস্তা মানেই আনন্দ। রাস্তার সবকিছুটাই আমরা লুটে পুটে নিতে চাই। কারণ খুঁজে পেলেই বেরিয়ে পড়ো। ঘুরতে খুব ভালোবাসি। দেখো জীবনে তো ট্র্যাজেডি থাকবে, টেনশন থাকবে, যুদ্ধ থাকবে, সব থাকবে, কিন্তু মাঝে মাঝে এই ঘুরতে বেরোনো না একটা অক্সিজেনের কাজ করে। ফ্রিতে অক্সিজেন পাওয়া। চাপাডাঙ্গা ক্রস করছি আমরা এখন। না না, তারকেশ্বর হয়ে যাবো। এটা চাপাডাঙ্গা ব্রিজ, কামারকুন্ড ওই জায়গাটা অ্যাকচুয়ালি। এটা স্টেট হাইওয়ে 15। রাস্তাটার নাম কি দেখালো? অহল্যাবাই হিলকাট রোড। অহল্যাবাই হিলকাট রোড। আচ্ছা, খুব সুন্দর রাস্তাটা। পাশে মাঠটা দেখো, গ্রিনারিটা দেখো। ট্রিপ করার আলাদা মজাই চলে আসছে এই রাস্তায়। তারকেশ্বর হয়ে আরামবাগ হয়ে আমরা ঢুকবো। এইরকম রাস্তা হলে গাড়ি চড়ে মজা, গাড়ি চালিয়ে মজা। এই রাস্তাটা দিয়ে আমরা প্রথম যাচ্ছি।
তারকেশ্বর মন্দিরেরই প্যারালাল রাস্তা এটা। তারকেশ্বর রোডটা যেরকম একটু ঘিঞ্জি, গাড়ি ঘোড়া বেশি, দোকানপাট, বাইপাস রোডটা সেই তুলনায় অনেক ফাঁকা। হয়তো সেই কারণেই আমাদের জিপিএস দেখালো এই রাস্তাটা। আর আমাদের জন্য এটা নতুন, এই প্রথম এই রাস্তা দিয়ে যাচ্ছি। এর আগে আরামবাগ গেছি, জয়রামবাটি, কামারপুকুর, বিষ্ণুপুর গেছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে ঢুকিনি। এই রাস্তাটাও সোজা তোমার আরামবাগেই ঢুকছে। হ্যাঁ, কিন্তু আমরা কোনোদিন যাই না, ফার্স্ট টাইম যাচ্ছি। এটা আলমপুর, হুগলি আলমপুর। আমরা তারকেশ্বর যাওয়ার পথে নালিকুল থেকে বাঁদিকে নিয়ে নিলাম। ভেবেছিলাম বাবা তারকনাথের গেটটা দর্শন করে যেতে পারবো, কিন্তু সেই সৌভাগ্য হলো না। এটা বাইপাস রোড ধরিয়ে দিল, সাইড দিয়ে ঢুকে গেলাম। জিপিএস যেরকম দেখাচ্ছে আমরা সেরকম ভাবে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু যখন তারকেশ্বর রোডে উঠেছিলাম মনে মনে ভেবেছিলাম, প্রথমে ভেবেছিলাম বোধহয় সোজা তারকেশ্বর গেটের সামনে দিয়ে সোজা চলে যাব, কিন্তু দেখলাম না, ও নালিকুল থেকে আমাদের বাঁদিকে ঘুরিয়ে দিল। আমরাও ঘুরে গেলাম। রাস্তাটা খুব ভালো, কিন্তু মাঝে মাঝে বাম্পার আছে যেখানে কোনো মার্কিং নেই, যার ফলে গাড়িতে একটু অসুবিধা হচ্ছে। স্পিড ব্রেক করতে অসুবিধা হচ্ছে। হঠাৎ করে বাম্পার চলে এলে স্পিডটা ব্রেক করতে একটু অসুবিধা হওয়ারই কথা। আবার কিছু কিছু জায়গায় মার্কিং করা আছে। সব আলু চাষ হয়েছে, আলু তুলছে এখন, বস্তা ভর্তি করে আলু রাখা। কেমিক্যালটা মাখানোর আগে রাখবো। এই অঞ্চলে তো আলু চাষের জন্যই প্রসিদ্ধ। হ্যাঁ, কোল্ড স্টোরেজও রয়েছে আলু রাখার। কত আলু দেখো বস্তায় তুলছে। এখান থেকে তারকেশ্বর এদিকে 6, আরামবাগ 22। আমরা এখন চাপাডাঙ্গার মুখে বসে আছি চপ মুড়ি খেতে। বেগুনি আর হচ্ছে মুড়ি। হ্যাঁ, কটা করে দিয়েছো? না, 2টো করে দিতে বললাম। বেগুনি গরম আছে? হালকা হালকা গরম। তোমাদের এখানে মোটামুটি সকাল থেকেই চলে না তেলে ভাজা? সারাদিন? আমাদের কলকাতায় যেমন সন্ধ্যের দিকে চলে, বিকেলের দিকেও চলে। আমাদের বিকেলের দিকেই চলে। ওদিকে এটা ওনাকে দিয়ে দাও। আপনি খান। মুনাদা ধরেন। দেবরাজ আসেনি এখনো, দেবরাজ গাড়িতেই বসে আছে। ও মুড়ি চপ খাবে না, ও সব খায় না। আমরা এই দিক থেকে এলাম। এই দিক থেকে ডানকুনি 40 কিলোমিটার দেখাচ্ছে, চণ্ডীতলা 36, আর সাঁতরাগাছি 55। আর আমরা যাব এই দিকে আরামবাগ হয়ে, এই দিকে আমরা যাব। এতক্ষণে দেখা গেল আমার ঠাকুর মা দুজনকে। মা ঠাকুরের শহরে এসে আরামবাগ পৌরসভা। আমরা আরামবাগে ঢুকে গেলাম। ঠাকুর আর মায়ের ছত্র ছায়ায় এবার এসে গেলাম। এখান থেকে খুব কাছে কামারপুকুর, জয়রামবাটি। কি সুন্দর সিনিক বিউটি। শস্য শ্যামলা বাংলা, অসাধারণ লাগছে, পুরো গ্রিন। রাস্তা খুব ভালো, খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। এই রাস্তার কারণে ঘোরার মজা অনেকটা বেড়ে যায়। রোড ট্রিপের জন্য খুব ভালো। এখন তো লোকে বেশি রোড ট্রিপই করছে। হ্যাঁ, রোড ট্রিপ গভর্নমেন্ট তো তাই চাইছে। রাস্তাটা এদিকে, এই যে সামনে বাঁ দিকে রাস্তাটা ঘুরছে, ওটা দিয়ে গেলেই কামারপুকুর, আর 6 কিলোমিটার।
কিন্তু আমরা এখন যাব না, আমরা তো সোজা বেরিয়ে যাব। এখান থেকেই ঠাকুরের জানালাম। প্রণাম জানাও। প্রণাম কি সবসময় দেখিয়ে জানাতে হয়? মনে মনেই তো জানাচ্ছি। কিন্তু এত কাছে এলাম ঠাকুরের, কিন্তু দর্শন করার সৌভাগ্য পরে আরেকবার আসা যাবে। হ্যাঁ, সেই তখন শুধু কামার পুকুরের জন্যই আসবো, কামার পুকুর হয়ে জয়রামবাটি ঘুরবো। ঠাকুর না ডাকলে আসা হয় না ঠাকুরের বাড়ি। 11:10। এখন আমরা কতুলপুর বাজার ক্রস করছি। পিছনে কতুলপুর থানা ফেলে এলাম। আমাদের এখান থেকে আর মিনিট 20 লাগবে বনলতা রিসোর্টে পৌঁছতে। আমরা এখন যেখানে আছি এখান থেকে জয়পুর দেখাচ্ছে, মানে জয়পুর ফরেস্ট 2 কিলোমিটার, আর বিষ্ণুপুর দেখাচ্ছে 15 কিলোমিটার। আমরা তো জয়পুর ফরেস্টেই যাচ্ছি আজকে। সময় থাকলে বিষ্ণুপুরে যাব। দেখা যাক এখন সময় কুলিয়ে উঠতে পারি কিনা সেটাই বড় কোশ্চেন। এই সামনের জায়গাটা হচ্ছে তোমার হরিণ পারাপারের জন্য। দেখো হরিণের ছবি দেওয়া রয়েছে এখানে সামনে, এখানটা মানে এখান দিয়ে হরিণ যায়। এখন আমরা জয়পুর ফরেস্টের মধ্যে, তবে সবে ঢুকেছি, সামনে এখনো গভীর জঙ্গল। আমরা সবে ঢুকে একটুখানি নেমেছি, নেমে এখানে দেখছি, ছবি তুলছি। এবার আমরা সোজা যাব, সোজা গেলে সামনে গভীর জঙ্গলটা পড়বে। এর আগেই তো অবশ্য হরিণ যাওয়ার রাস্তাটা দেখলাম, মানে অলরেডি হরিণ যাওয়ার রাস্তা ছেড়ে এসেছি। অত পেছনে যাও না, গাড়ি আসছে। খুব দারুণ লাগছে জায়গাটা, সবুজ আর সবুজ, আর শালপাতার জঙ্গল। এই গাছগুলো সব শাল গাছ। কি দারুণ লাগছে দেখো জায়গাটা। ছাওয়া পড়েছে দেখো, গাছের ছাওয়ায় অত রোদ্দুরে বোঝাও যাচ্ছে না। এখনো সেরকম গরম পড়েনি বলে ভালো লাগছে। হ্যাঁ, এত গভীর জঙ্গলের মধ্যে অত গরম হয়ও না, গাছের ছাওয়াতেই ঢাকা পড়ে যায়। আমাদের হাসার কারণটা বলছি, দেবরাজ এক্ষুনি আমাকে বললো আমার পিঠে কি হানিবি আছে, আমি বুঝতে পারছি না হানিবিটা। তারপরে বললো মৌমাছি, মৌমাছি। আর বুঝতে পারলো ও মধুমক্ষীর ইংলিশ বলে হানিবি। ওর কাছে ওটাই সহজ মনে হয়েছে বলা, ওই জন্য ওটাই। আমি হলে মৌমাছি বলতাম, নাহলে পোকামাকড় বলতাম। আমাদের ডান দিকে এটা হচ্ছে বনশ্রী রিসোর্ট। দারুণ লাগছে, দুর্ধর্ষ, পিওর অক্সিজেন নিয়ে নাও এখান থেকে।
এই রাস্তাটা দিয়ে আমরা পুরো জঙ্গলের মধ্যে এবার ঢুকছি। এতক্ষণ বাইরে থেকে জঙ্গল দুদিকে দেখছিলাম, এখন জঙ্গলের ভেতর ঢুকলাম। এটা মনে হয় কোনো ড্যাম নাকি গো? নিচে ওটা জল রয়েছে। সামনে একটা ড্যাম মতো দেখলাম আগে, হ্যাঁ ছোট একদম, হ্যাঁ হ্যাঁ। এইখান দিয়ে জলটা যে পাস করে আর কি। আমরা এখন জয়পুর ফরেস্টের একদম গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। মাঝখান দিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে, একদম জঙ্গলের মাঝখান দিয়ে মেন রোড ছেড়ে জঙ্গলের ভিতরের রাস্তায় ঢুকে গেছি। আর সামনে কিছুটা যাওয়ার পরে সেই পুরনো এয়ারপোর্ট ব্রিটিশ আমলে যেটা হয়েছিল সেখানে আমরা যাব। খুব সুন্দর লাগছে আর খুব হাওয়া, অক্সিজেন পুরো একদম ভরপুর অক্সিজেন, যাকে বলে ভরপেটটা অক্সিজেন। এত অক্সিজেন দেবরাজ হেঁচেও দিচ্ছে। সত্যি এরকম বিশুদ্ধ অক্সিজেন তো আমরা শহরে পাই না। এবার আমরা লাল মাটির রাস্তায় ঢুকে পড়েছি। বাঁকুড়ার লাল মাটির রাস্তা, জঙ্গলের মধ্যে দেখো, এই একদম গভীর অরণ্য, নিঝুম। অনেক সময় হাতি ফাতি বেরিয়ে পড়ে। এখন শুধু দু চোখ দিয়ে দেখছি, দু চোখ ভরে। এই ছিলাম কংক্রিট শহর কলকাতায়, হঠাৎ করে এসে গেছি জঙ্গলের মাঝখানে। কলকাতা থেকে খুব বেশিক্ষণ লাগেও না। হ্যাঁ, আমাদের 3.5 ঘন্টার ওপর লাগলো। তাও রাস্তায় আমরা অনেকটা সময় মুড়ি চপ খেয়েছি, হ্যাঁ দাঁড়িয়েছি, চা খেয়েছি দুবার। হ্যাঁ, মানে আস্তে আস্তে আসছি, খুব তাড়াহুড়ো করে যে আসছি তা নয়। আর পুরো এই লাল মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে ঘন জঙ্গল, মানে আর খুব হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, গরমটা খুব পড়েনি বলে ভালো লাগছে। খুব গরম পড়লে আবার এতটা ভালো লাগবে কিনা সেটা একটা ব্যাপার। বর্ষাকালে খুব ভালো লাগবে এই সব অঞ্চল, বর্ষাকালে খুব ভালো লাগে, সুন্দর লাগে, আরো সবুজ লাগে এই সব। যে কোনো জঙ্গল বর্ষাকালে ভালো লাগে। হ্যাঁ, তবে আমাদের জন্য খুবই ভালো, মানে অক্সিজেন একদম ভরপুর আমরা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রানওয়ে ছিল আগে, ব্রিটিশ আমলের ছিল, 100 বছর আগের এয়ারপোর্ট, ইতিহাসের সাক্ষ্য। এটা অ্যাকচুয়ালি এয়ার বেস ছিল মনে হয় আর্মির বা এয়ার ফোর্সের। দেখো চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে এরকম। কেউ বাইরে থেকে বুঝতে পারবে যে জঙ্গলের মাঝখানে একটা যে এত বড় এয়ারপোর্টের জায়গা রয়েছিল? অনেক পরিকল্পনা করেই ওরা বানিয়েছিল এটা। তাই তো, ভাবো জঙ্গল প্লাস ইতিহাস, সবকিছুর সাক্ষ্য এখন রয়েছি আমরা। সেই প্রাচীন সেই সময়কার রানওয়েতে এখন আমরা হেঁটে চলে বেড়াচ্ছি। কবেকার রানওয়ে সেটা দেখার দরকার নেই, তুমি রানওয়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছ এটাই দেখো। হ্যাঁ, এখনকার রানওয়েতে তো আর এরকম হেঁটে বেড়াবার কথা কেউ ভাবতে পারবে না। এটাও একটা অভিজ্ঞতা হয়ে রইলো জীবনের জন্য। আর তাও ইতিহাসের রানওয়েতে একটু গাড়ি চালিয়ে নে। চালাবে ও বলছো তো, এবার হাতটা চালিয়ে নেবে। হ্যাঁ, একটু হাতটা ঝালিয়ে নে এখানে গাড়ি চালিয়ে। সেই শহরে গাড়ি চালানো আর এখানে গাড়ি চালানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে তুই যত খুশি ইচ্ছে ফাঁকা ময়দান যে কেউ চালাতে পারো। এখানে এমনি গ্রামের মানুষেরাও আসে, আমরা আসার পথে দেখছিলাম ছাগল চড়াচ্ছিল কিছু মানুষ। এছাড়া যারা সব এসছে পর্যটকরা এখানে বসে রয়েছে পেছনে অনেকে, ম্যাক্সিমাম বাইকার্সরা এসছে, আর কিছু বড় ওই ছোট ছোট উইঙ্গার্সও এসছে। দেবরাজ এখানে দৌড়ো, একটু দৌড়ো নে, তুমি একটু দৌড়ো এখানে। তাহলে তুমি কি হাতির দৌড় দেখো নি? হাতি দৌড়ে আসবে সেইটা কি কোনো অভিজ্ঞতা করতে চাইছো? এইদিকে হাতি আসে না। ওই দেখো সামনে গাড়ি, মানে ওইদিকেও। হ্যাঁ, ওদিকেও যাচ্ছে তো লোক, ওদিকেও গেছে। আমরা তো প্রথমটাতে এসে দাঁড়িয়ে গেলাম, ওই পাশেও যাওয়া যায়। অনেকটা লম্বা রানওয়ে এটা।
দেখো আমাদের কলকাতার কাছেই কত কিছু রয়েছে বলো, এইরকম জঙ্গল, এরকম ব্রিটিশ রানওয়ে, কত কিছু কাছেই, আমরা কলকাতার কাছেই রয়েছে। মাঝে মাঝে তো ঘর থেকে বেরোতে হবে, বেরোলেই সব জায়গায় আসা যাবে, বেশিক্ষণ আসতে লাগেও না। আমার একদম অন্যরকম লাগছে, এখন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি, তাও আবার কংক্রিটের বাঁধানো জায়গা, তাও আবার পুরনো ইতিহাসের সাক্ষ্য, কত কিছু মানে সবটা মিলিয়ে যেন কেমন একটা অন্যরকম লাগছে। এর আগে আমরা ঝাড়গ্রামে গেছিলাম, শালবনির জঙ্গল দেখেছিলাম, কিন্তু সেই জঙ্গল আর এই জঙ্গলে আবার অন্য তফাৎ আছে। কিন্তু এখানে ওগুলো শালবন, এটাও শালবন। আসলে পাহাড় যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে ধরা দেয়, জঙ্গলও বোধহয় সেরকম। এই জঙ্গল আর ঝাড়গ্রামের শালবনির জঙ্গলের আবার আলাদা রূপ। ওদিকে কোথায় গেছিলে? এখানে জঙ্গলের ভেতরে যতটা যাওয়া যায়। জঙ্গলের ভিতর থেকে ঘুরে আসছে এখন? এটাই তো জঙ্গলের মাঝখান। ওই গায়ে একটু পাতা পুতো লেগে নেই তো? ঝেড়ে ফেলে দিলাম। লোক শিখবে এখানে আসলে। এখন স্টিয়ারিং এ দেবরাজ বসেছে, অনেক মাস পরে ও একটুখানি চালাচ্ছে আবার। তোমরা বসো একবার, তোমাদের নিয়ে চালাও। না বাবা, ক্ষমা দেখা। বসো না, বসো, ভালো লাগছে। আর চালিও না বাবা। বাবা আসো। তুই বাকিটা আজকে চালিয়ে নিয়ে চল। না 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 না, আমি নেই বাবা, আমার খুব ভয় করে। ভয় করছে কেন? সেটা চালাচ্ছে। আমার খুব চিন্তা হয়। এত ভীতু হওয়ার কি আছে? আমি খুব ভয় পাই বাবা। ওকে তো ছাড়তে হবে, তাহলে চালাবে কি করে? আমরা এসে ব্রিটিশদের রানওয়ে দেখলাম, অনেকটা আনন্দ করলাম। দেবরাজ এখানে গাড়ি চালালো। এবার আমরা বনলতা রিসোর্টের দিকে যাচ্ছি। মাঝখানে আবার জঙ্গলে একটু দাঁড়াবো, জঙ্গলের মধ্যে নামবো। ঠিক আছে, জঙ্গলে একটু দাঁড়ানো যাবে, দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা যাবে, তারপরে মধ্যাহ্ন ভোজ ছাড়তে হবে। ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তকের জঙ্গল বা অরণ্য নিয়ে অনেক পড়াশোনা করেছি। অরণ্যের উপকারিতা, জঙ্গল আমাদের কিভাবে সাহায্য করে মানব জীবনে। আজ যখন বেড়াতে বেরিয়েছি, এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, জঙ্গল দেখছি, তখন সেই সব পাঠ্যপুস্তকের কথা যেমন মনে পড়ছে, তেমনি এখানকার সাধারণ মানুষদের নিজের চোখে দেখে, এদের জীবিকা নির্বাহ দেখে সত্যি সত্যি অরণ্য যে আমাদের জীবনে কতখানি উপকারী তা বুঝতে পারছি। এখানকার মানুষ এই জঙ্গলকে কেন্দ্র করেই বেঁচে আছে। কেউ কাঠ কোড়াচ্ছে, কেউ এখানে এসে ছাগলকে ঘাস খাওয়াচ্ছে, পাতা খাওয়াচ্ছে, কত সহজ সরল এদের জীবন। তারপরে জঙ্গলের ঢোকার মুখেই কেউ চায়ের দোকান খুলে বসেছে, যেখানে পর্যটকরা এসে বসছে, জঙ্গলে ঢুকছে, এখানকার মানুষদের সঙ্গে কথা বলছে। এদের দিন রাত যাপন, থাকা, বাস করা সবই এই জঙ্গলে। আমরা যারা শহুরে মানুষ, যেই দিনের আলো ডুবে যায়, সন্ধে নামে, তাড়াতাড়ি করে এই জঙ্গল থেকে বাড়ি ফিরতে চাই, ভাবি অন্ধকারে বুঝি পথ হারাবো, অন্ধকারে বুঝি কী বিপদ আসবে এই জঙ্গলে। কিন্তু এখানে যে সমস্ত মানুষেরা থাকে, তাদের কাছে এই জঙ্গল বড় আপন, বড় নিজে। কটা চা বলেছো? 3টে চা বললাম, তোমার একটা লিটার চা বললাম, উনি করছেন ওই জন্য। দেবরাজ চা খাবি না? গ্রামের ঠিক মাঝখানে জঙ্গলের, মানে ওই যে সেই এয়ারপোর্টটা, ব্রিটিশ এয়ারপোর্টে ঢোকার মুখে। দেখো, জঙ্গলের মধ্যে একটা চায়ের দোকান, গুরুর চায়ের দোকান। চলো আশপাশটা একটু দেখি। কিরকম লাগছে গাছতলায় বসে? অন্য অনুভূতি, শুধু গাছতলা, জঙ্গলের মাঝখানে, ঘন জঙ্গলের মাঝখানে চায়ের দোকান। সেই চায়ের দোকানে আমরা এসেছি চা খেতে। ওখানে ঠাকুরের মন্দির রয়েছে। চায়ের দোকানের পাশে একটা ছোট্ট মায়ের স্থান। লণ্ঠনটা দেখেছো? আগের দিনের লণ্ঠন। এখানে না কথা হারিয়ে যায়, শুধু অনুভূতি লাগে। পাখির ডাক, ঝোড়ো পাতা উড়ে যাওয়া, তার শব্দ,
এগুলোই শুনতে ইচ্ছে করছে। কিসের উপর বসে আছি দেখো, বাঁশের বেঞ্চি। গ্রামাঞ্চলে তাই থাকে। এখন তো গ্রামের সংখ্যা কমে যাচ্ছে, সব আধা শহর হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম, মারা বলতো যে ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা। আবার বাঁশ গাছের তলায়, তার মানে তোমার মানে কি সাংঘাতিক হতে চলেছে আমি জানি না। গায়ের ঢেলা কিন্তু পড়তেও পারে, শুধু ঢেলা পড়া না, কারোর পা দুলুনি আমার মাথায় ঠেকতেও পারে, কিন্তু ভয় ডর নেই। সন্ধ্যের পরে বেশ একটা গা ছমছম পরিবেশ হবে। একটা হরর মুভি শুটিং এর খুব ভালো জায়গা। কত ঝরা পাতা দেখো জঙ্গলে। এখন তো পাতা ঝরার সময়, সব শাল পাতা। এটা হচ্ছে এখানকার ড্যাম। এই দিকটাতে জল নেই, এই দিকটা একদম শুকনো, এই দিকটা একদম শুকনো। এখানে লক গেট আছে, লক গেট দিয়ে এখানটা লক করা আছে। হ্যাঁ, যখন জল ছাড়ে তখন আবার জলে ভর্তি হয়ে যায়। আর ওই পাশটা দেখাচ্ছি, এই দিকে দেখো সব জল, প্রচুর জল। লক গেট দিয়ে এটা এখানটা আটকে দিয়েছে, এ পাশে জল আছে আর এদিকে একদম জল নেই, অল্প জল সামান্য। বনলতা রিসোর্টে আমরা ঢুকছি পিছনের দিক থেকে। আমরা অ্যাকচুয়ালি জয়পুর ফরেস্ট থেকে আসছি, জঙ্গল থেকে পিছন দিক দিয়ে আমরা বনলতা রিসোর্টে প্রবেশ করব। দেখতে পাচ্ছ দূরে তোমরা। আমরা বনলতা রিসোর্টে ঢুকে গেলাম। বনলতা রিসোর্টে ঢুকে আমরা গাড়ি পার্কিং করে প্রথমে একটু এর ভেতরটা ঘুরে দেখতে লাগলাম। এখানে এক জায়গায় দেখলাম এখানকার মহিলারা ঢেঁকিতে চাল পিষে চালের গুঁড়ো বানিয়ে সেই দিয়ে নিজের হাতে পিঠে তৈরি করছে। আমরা শহুরে মানুষ যারা এসব শহরে সাধারণত দেখতে পাই না, তাদের কাছে এই দেখা, এই শেখা, এটা বেশ ভালো লাগলো আমাদের। এগুলো সব এক একটা কটেজ, এর মধ্যে প্রচুর কটেজ আছে। এদের এখানে যা রান্না হয় সব এরা নিজেরাই চাষ করে এবং এদের নিজেদেরই পোলট্রি ফার্মও আছে। এর ভিতরে ওদের নিজস্ব ঘোড়ার গাড়িও আছে, রাইড করতে চাইলে তোমরা করতে পারো। এখানে খাবার দাবারের অনেক ধরনের ব্যবস্থা আছে, যেমন চাও পাওয়া যাচ্ছে, শরবত রয়েছে, ডাব রয়েছে। এছাড়া এদের রেস্টুরেন্টে দু ধরনের ব্যবস্থা, এসি নন এসি। আমরা এসি রেস্টুরেন্টে বসেছিলাম, তার মধ্যে আবার কেবিনের ব্যবস্থা আছে। তোমরা যদি ফ্যামিলি নিয়ে নিজেরা প্রাইভেট সময় কাটাতে চাও তাহলে এই কেবিন নিতে পারো, তার জন্য 200 টাকা এক্সট্রা লাগবে। আজকে আমরা এখানে দুটো থালি নিয়েছি। এখানে থালি সিস্টেমটা দেখো, ভাত দেয়, শুধু ডাল দেয়, ভাত ডাল ও শুক্তো দিয়েছে, আর এটা আলু পোস্ত আর চাটনি দেবে সঙ্গে।
এছাড়া আলাদা করে মাটন নিয়েছি, আর দেবরাজ নিয়েছে চিকেন বিরিয়ানি, আর একটা পোস্তর বড়া অর্ডার দিয়েছি। পোস্তর বড়াটা এখানে আসেনি, আসবে। দেবরাজ দিয়ে চিকেন টিক্কা বাটার মশলা নিয়েছি। আর এই থালিটার দাম হচ্ছে 100 টাকা পুরো থালি। বিরিয়ানিটা বোধ হয় 150, চিকেন বিরিয়ানি 150, আর এই মাটন হাফ প্লেট এটা হচ্ছে 200। এই আমাদের পোস্তর বড়া এসে গেল, খুব সুস্বাদু খেতে, আর সাইজটাও বেশ ভালো, আমাদের 3 জনেই খাওয়ার জন্য যথেষ্ট। এই মাটির বোতলটা, এটাই কোনো গায়ে কাজ করা নেই, এটার দাম 100 টাকা, আর কাজ করা হলে 130 টাকা হচ্ছে। 130 কাজ করাটা এমনি জিনিস একই, গায়ে কাজ করা রয়েছে। আমরা যেখানে রান্নাগুলো খাই সবই এদের এইসব বাজার সবজি এইখানকারই সব, এদের নিজেদের চাষ করা জিনিস দিয়ে এরা রান্না করে। ফুলকপি এই দেখো, হ্যাঁ সেই গ্রামের বাড়ির মতো, দেখো মাথার উপরটা সেই খড়ের চাল দেওয়া। আম গাছে কত মুকুল এসছে দেখো, আম গাছটা এই গরমকালে যখন আসবে এখানে আম থাকবে নিশ্চয়ই। আমার কি আছে এগুলো, এমু পাখি, কত এমু পাখি দেখো। লোকে খিরাইতে যায় তো ফুলের বাগান দেখতে, এখানে দেখো ছোটখাটো সেই খিরাই, চারদিকে নানান রকম ফুলের বাগান, ফুল গাছ এখানে কত যত্ন করে করেছে দেখো। পাখি, এমু পাখি, টার্কি সবকিছু আছে। বাঁধাকপির সাইজ গুলো দেখো, এখন তো বাঁধাকপির আর সময় নয়, তাই জন্য বেশিরভাগ জায়গায় ফাঁকা, সামনেই কয়েকটা রয়েছে বড় বড় বাঁধাকপি। এই বনলতা রিসোর্টটা এত বিশাল আর এত সুন্দর, মানে এখানে একদিন এসে না থাকলে পুরো দেখা যাবে না। আর রাতের ভিউটা কিরকম সেটা দেখতে গেলে অবশ্যই রাত্রে থাকতে হবে। আমরা এসছি 2 ঘন্টার জন্য এসছি, লাঞ্চ করেছি, একটু দেখে আবার বেরিয়ে যাবো। এখন এইটুকু সময়ের জন্য এলে ঠিক বনলতা রিসোর্টে বোঝা যাবে, একটা রাত সময় থাকতে হবে। এখানে এগুলো 1 কিলোর ঘি, এটা 800 টাকা, আর 500 ঘি হচ্ছে 400 টাকা। এখানে বড়িও পাওয়া যায়, এটা বিউলির ডালের বড়ি, বিউলির ডাল। আর মুড়ি কি, এইগুলো হলদে মুড়িগুলো হচ্ছে তোমার কুসুম বীজ দেওয়া মুড়ি, আর নিচের গুলো সাদা মুড়ি, এগুলো হচ্ছে কুসুম বীজ দেওয়া হলদে মুড়ি, এটা 50 টাকা। হ্যাঁ, আর এই সাদা মুড়িগুলো 40 টাকা। আজকের মতো
আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। এবার বাড়ি ফেরার পথ ধরেই 4টে বাজতে যায়, এখন অতটা রাস্তা যেতে হবে। তবে এই বনলতা রিসোর্টে যা বুঝলাম, একদিনে জন্য এসে পুরোটা দেখা সম্ভব নয়, এসে থাকলে ভালো হয়। একটা রাত থেকে পুরো ঘুরে দেখলে ভালো, অনেকটা জায়গা আর অনেক কিছু দেখার, খাবার দাবারও খুবই সুন্দর। তারপরে এদের এখানকার নিজেদের তৈরি জিনিস যা আমরা নিজেরাও কিনলাম, আমরা একটা ঘি নিলাম, মুড়ি নিলাম, সব মিলিয়ে বেশ অনেকক্ষণ সময় তোমার এখানে কেটে যাবে। দোলনা রয়েছে, বাচ্চাদের পার্কও রয়েছে, এসব আর আমাদের সময় আর এখানে পরিবেশন করছে রেস্টুরেন্টের সব মহিলারাই। বেশিরভাগ কাজই করছে মহিলারা, এখানকার স্থানীয় মহিলারা। তারপরে এখানে যে বানাচ্ছে সমস্ত জিনিসপত্র, সেও এখানকার মহিলারাই বানাচ্ছে, আর সবার ব্যবহার খুবই ভালো। আচ্ছা, আর আমরা গাছও কিনলাম, চারা গাছ নিলাম এখানে নার্সারি থেকে। একটা সুন্দর দিনের অভিজ্ঞতা নিয়ে, সুন্দর সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই বনলতা রিসোর্ট। দেখো বেরোবার মুখে এখানেও এখনো দোকান রয়েছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে। অনেক বড় জায়গা নিয়েছে, ভেতরে বারও আছে। আবার আমরা ফিরে চললাম ইটকাট পাথরের আমাদের শহরে। এখন ঠিক গোধূলি লগ্ন, আর এই সুন্দর লগ্নকে সাক্ষী রেখে আমরা চললাম বাড়ির পথে।